তাহলে বন্ধুরা আমরা এখন রয়েছি ঘুম স্টেশনে, দেখা যাচ্ছে ঘুম স্টেশন, এই সেই বিখ্যাত ঘুম। আচ্ছা, ঢুকতেই ফার্স্টে একটা পুরনো ইঞ্জিন আমাদের চোখে পড়ছে। তো আমি আপাতত ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর লেখা আছে ঘুম ঘুম ঘুম, তিনটে ভাষাতে লেখা আছে। হাই ফ্রেন্ডস, আজকে আমাদের রাইডের ডে 5। আজকে আমরা গাড়ি ধরে যাব দার্জিলিং এ। তো চলুন আমাদের জার্নি কেমন হয় আমরা আজকে দেখি। আমাদের এখন নরবুদার মারুতি করে আমরা বিভিন্ন স্পটে চলেছি দার্জিলিং এর। তো স্টে উইথ আস ফ্রেন্ডস। আমাদের গাড়ি চলতে শুরু করেছে। দার্জিলিং যাওয়ার পথে শুধু দার্জিলিংই ভিজিট করবো না, বিভিন্ন স্পটে যাব। আমাদের যিনি ড্রাইভারদা রয়েছেন তার নাম হচ্ছে নরবুদা। নরবুদার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা যে এখানে রয়েছি যে জামলিং শেরপা হোমস্টেতে, সেখান থেকে আমাদের দাদা নরবুদার সঙ্গে যোগাযোগ করিয়ে দিলেন। তো নরবুদা আমাদের এই ট্যুরটাতে খরচা যাচ্ছে আমাদের 3000 টাকা। 3000 টাকার মধ্যে কিন্তু এই ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। আমরা সারাদিন ঘুরবো এবং নরবুদার সঙ্গে আমি কথা বলে নিলাম। তো নরবুদা বলছে যে আপনি যদি সন্ধ্যা 7টাতেও ফেরেন সেটা আপনার ব্যাপার, কিন্তু টাকাটি লাগবে 3000 টাকা। তার মানে আমরা কিন্তু আজকে অনেক ঘোরার সময় পাবো। ওকে, এখানে ইনি বলছেন যে ফ্রাইডে মানে শুক্রবার সুখিয়া পোখরি মার্কেট। তো এখানে শুক্রবার হাট বসে। তো আমি পেছনে ছিলাম, আমাকে কিন্তু নরবুদা বললেন যে আপনি সামনে এসে বসুন, যেহেতু আপনি ব্লগ করছেন তাহলে এখানে দর্শকদেরও একটু ভালো সুবিধা হবে দেখতে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সান্দাকফুর কিন্তু বোর্ড লেগে আছে। এই সাইড থেকে সুখিয়া বাজার পেরিয়ে চলে গেলে ঠিক এই রাস্তাটা চলে যাচ্ছে সান্দাকফু আপনাদের, আর সোজা সান্দাকফু, তারপরে মানেভানজাং। এইটা পিডব্লিউডি, নরবুদা বলছে এটা পিডব্লিউডি রাস্তা নয়, এই জন্য কিন্তু খুব ভালো রাস্তা কিন্তু পাওয়া যাবে না এখানে। যারা সান্দাকফু আসবেন তারা কিন্তু অবশ্যই এই রাস্তা দিয়ে তাদের যেতে হবে। আমরা যদি যেতাম আমাদের এই রাস্তা দিয়ে যেতে হতো। সেখানে তো আবার একটু থোড়া ভিড় হয়। সুখিয়া পোখরির এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছেন সুখিয়া পোখরি মার্কেটে এসে এগুলো মানেভানজাং যাবে। আপনারা কিন্তু এইখানে এদের ড্রাইভার দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এখানে এসে। এটা হচ্ছে সুখিয়া পোখরি মোড়, মানে এটা সীমানা বস্তি পেরিয়ে খানিকটা আপনাদের কিন্তু 5 কিলোমিটার মতো আসতে হবে এখানে। আর এইদিকে যদি চলে যান পোখরেবুং বলে একটা গ্রাম আছে, সেখানেও ভালো ভিউ পয়েন্ট আপনারা পাবেন। আর এই দিকের যে ট্যাক্সিগুলোতে এগুলো কিন্তু চেপে আপনারা নেপাল বর্ডারেও কিন্তু যেতে পারেন। যা নেপাল বর্ডারে গিয়ে একটা ফিল করতে চান যে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করলেন, তারা কিন্তু এই ট্যাক্সিটা এসে মনে রাখবেন সুখিয়া বাজার থেকে আপনাদের কিন্তু ট্যাক্সিগুলো পাবেন, কারণ সুখিয়া বাজার থেকেই কিন্তু রাস্তাগুলো ভাগ হচ্ছে। ট্রাফিক পুলিশ সুখিয়া পোখরি ট্রাফিক গার্ড দার্জিলিং। এটা হচ্ছে সুখিয়া থানা বন্ধুরা। এই জায়গার আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু বেকারি শিল্প খুবই বিখ্যাত, এবং দার্জিলিংয়েও কিন্তু এই সুখিয়া পোখরি থেকেই কিন্তু বেকারি ডেলিভার হয়। সত্যি নরবুদা কিন্তু আমাদের অনেক ইনফরমেশন দিয়ে রাখছে, ধন্যবাদ নরবুদাকে। আমরা নরবুদার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা কিন্তু সীমানা বস্তিতে যারা এসে থাকতে চান জামলিং হোমস্টেতে, তারা কিন্তু নরবুদার নাম্বারটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন বিভিন্ন সাইড স্পটগুলো ঘোরার জন্য। নরবুদা আমাদের বলছেন এই যে পাইন গাছগুলো রয়েছে, মাঝে মাঝে কিন্তু যখন বেশি বৃষ্টি হয় তখন কিন্তু এর যেহেতু মূলগুলো বেশি শক্ত নয়, এগুলো কিন্তু রাস্তায় পড়ে যায় এবং রাস্তা কিন্তু জাম হয়। যে সিচুয়েশন খুবই বাজে হয় যখন কোনো গাড়ির ওপরে দুর্ভাগ্যক্রমে পড়ে এই গাছগুলো। এবং নরবুদা বলছেন যখন এরকম গাছগুলো পড়ে যায় তখন তাদের কাছে যদি কিছু অস্ত্রও থাকে করাত রাস্তা ক্লিয়ার করার জন্য, সেটা কিন্তু কাটতে পারে না, সেটা বেআইনি হয়ে যায়। তখন এখানের যারা ড্রাইভার দাদা রয়েছেন তারা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে কল করা কিন্তু বাধ্যতামূলক। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোকজন এসে তারা গাছ কাটবেন, তারপরে রাস্তা ক্লিয়ার হবে, নাহলে কিন্তু এটা ওয়েট করতেই হবে, নাহলে ইল্লিগাল হয়ে যাবে নিজেরা যদি গাছ কেটে দেন এরা। কালকে প্রসেনজিৎ বলছিল যে এখানে হরবাবান যখন আসে তখন মানে কতটা দুর্দশা হতে পারে মানুষের। বল প্রসেনজিৎ, কালকে কি বলছিলিস একটু বল। হ্যাঁ, মানে ভাবো এই যারা যখন হরবাবানটা আসে, যারা নিচের দিকে আছে তাদের অবস্থাটা কি হয়, মানে জলটা যখন
স্রোতটা নামে ওই বাড়িগুলোতে কি অবস্থা হয়, মানুষগুলো কি অবস্থা হয় বলো? হ্যাঁ, পুরো একদম মানে সেটাই। ভবিষ্যৎ অনিশ্চিতির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই তো। হ্যাঁ, সত্যি মানুষের হরপাবান যখন আসে, এবং কিছুদিন আগে এসেছিল হ্যাঁ সিকিম এলাকাটায়, তখন মানুষের কি দুর্দশা। মানে এলাকাটা, হ্যাঁ বল। হ্যাঁ একদম। মানে এলাকাটা যতটা বেশি মানে সুন্দর, ততটা কিন্তু মানে দুর্ঘটনা প্রবণ এবং সাংঘাতিকও বটে। এই রাস্তাটা না আগে এরকম ছিল না। নুরুদাই বললেন যে 2010 সাল নাগাদ পিডব্লিউডি কিন্তু এই রাস্তাটা নিজের জুরিসডিকশনে নেয়। তখন থেকেই কিন্তু এইখানে একটা পথ হলো নেই। এবং সত্যি কথা বলতে আমরা তো এত রাস্তা আসলাম, মানে 99% রাস্তায় কিন্তু কোনো পথহোল বলে কোনো জিনিসই লক্ষ্য করা গেল না। तो कुछ भी नहीं था सर। हम लोग जब गाड़ी को ड्राइव करते थे ना सर, कुछ भी नहीं था। अब यहाँ से जस्ट दार्जिलिंग का व्यू अच्छा दिखता है ना सर। एक ने बना पूरा होम स्टे सर, लेप्चा बोलते हैं यहाँ पर, पूरा लेप्चा तो नहीं है सर, पूरा मिक्स है अभी। আচ্ছা, এই অঞ্চলটা কে বলে লেপচা জগৎ, এবং এখানে কিন্তু সব হোমস্টেতেই মানে ভর্তি। তো এখানে যদিও নরবুদা বললেন যে এখন লেপচারা শুধু নয়, বিভিন্ন উপজাতির মানুষেরাও কিন্তু এখনো আছে। তো এইটাও কিন্তু একটা ভালো ট্যুরিস্ট স্পট হয়ে গেছে বর্তমানে। এবং বন্ধুরা, তোমরা কিন্তু এসে এই লেপচা জগতে থাকতে পারো। আমি দেখো কত সুন্দর সুন্দর হোমস্টে এখানে রয়েছে। তো এটা খুবই একটি ভালো একটি স্পট। ভালো, এখানে দার্জিলিং ভালো দেখা যায় নরবুদা। দার্জিলিং আচ্ছা দেখছি। ये सर पूरा दार्जिलिंग का सीन दिख रहा है ना, मौसम ठीक नहीं सर। আচ্ছা, আজকে তো ঠিক মতো মরশুম নয়, তো এই জন্য ঠিক মতো दार्जिलिंग का ঠিক এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং খুব ভালো মতো দেখা যায় লেপচা জগৎ থেকে। তো তোমরা কিন্তু আসলে এই আমি এমন এসেছি এই মার্চ এপ্রিলের মধ্যবর্তী সময়ে, এই সময়টা কিন্তু অ্যাভয়েড করবে। তোমরা নভেম্বর ডিসেম্বরে আসলে তখন আকাশ ক্লিয়ার থাকে, তখন কিন্তু তোমরা ভালো মতো কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং নীল আকাশ, পরিষ্কার নীল আকাশ, পেঁজা তুলো, এগুলো কিন্তু তোমরা এনজয় করতে পারবে। আর আমার যেহেতু একটু কুয়াশাচ্ছন্ন জিনিসটা ভালো লাগে, ওই জন্য এখন আমি এই সময়টাই বেছে নিয়েছি। এবার সবার তো আলাদা আলাদা চয়েস, তোমাদের হয়তো এটা ভালো না লাগতেও পারে, কিছুই দেখা যাচ্ছে না। এই জন্য তোমরা কিন্তু নভেম্বর ডিসেম্বরেও কিন্তু আসতে পারো। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু ঠান্ডাটা একটু বেশি হবে নভেম্বর ডিসেম্বরে। এই তো নরবুদাও বলছে बर्फ भी गिरता है सर। বরফও তখন পড়ে। তো তোমরা কিন্তু যারা বরফ বেশি ভালোবাসো তারা কিন্তু আসতে অবশ্যই পারো, কিন্তু নভেম্বর ডিসেম্বরে। अच्छा नुरबुदा, ये एक्चुअली फॉग है या मेघ है? फॉगी है सर। अच्छा, ये এইটা কিন্তু फॉग, मेघ নয়। तो कैसे पता चलेगा कि कौन सा फॉग है कौन सा मेघ है? सर इधर तो हमेशा फॉगी लगता है सर। तो दार्जिलिंग जाने का वक्त मैंने मैं सुना था कि हम लोग अब मेघ में हैं, तो वो क्या ठीक नहीं है, ठीक बात नहीं है? क्या सर? पहाड़ी में मेघ मेघ नहीं समझा ना सर। आप लोग नहीं समझे? मेघ नहीं समझा। मेघ मींस क्लाउड, क्लाउड। हमारे पहाड़ी में क्लाउड। क्लाउड ऐसा सर नीचे नहीं रहता सर, जो क्लाउड होता है ऊपर में रहता है ना सर, ये तो पूरा फॉगी है सर। ओ, ये फॉगी ना सब सर ना, ये जो पाइन ट्री जाता है ना सर, हाँ, हाँ। यहीं पर रहता है सब। अभी जाएंगे हम लोग, घूम कटेंगे ना सर, वहाँ से थोड़ा आपको फिर ये बहुत कम दिखाई देगा सर ये। फॉग। हाँ जी, ये जो पाइन ट्री है ना सर, इसका अगल बगल में हर सर ज्यादा से तो ज्यादा foggy हम रहता है, लोग कभी क्लाउड के अंदर नहीं है, क्लाउड के ना, अंदर। क्लाउड का नहीं सर। ওকে ওকে। দার্জিলিং এ কিন্তু এতটা বেশি কুয়াশা থাকবে না। ঠিক আমরা এখন ঘুম পৌঁছাবো তখন কিন্তু এই ফগটা আর থাকবে না, কারণ পাইন গাছ থাকবে না। নুরবুদা বললেন দার্জিলিং এ কিন্তু তুলনামূলকভাবে একটু ক্লিয়ার ভিউ আমরা পাবো। কি প্রসেনজিৎ, ক্লিয়ার ভিউ দেখার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ একদম, অবশ্যই দেখবো, আর তোমরা সঙ্গে থাকো। এবং বন্ধুরা, এই নুরবুদাই আমাদেরকে কিন্তু সাজেশন দিল যে আপনার ভিউয়ার্সদের বলবেন যারা থাকতে চায় তারা কিন্তু এই অঞ্চলটাতে যাতে হোমস্টেতে থাকে, তুলনামূলকভাবে ভাড়াও এখানে কম, এবং তাহলে আপনারা ন্যাচারাল বিউটি জিনিসটাকে এনজয় করতে পারবেন। অতটা প্লেসটা অতটা ক্রাউডেড না, এবং যারা ফগ ভালোবাসেন অবশ্যই, যেমন আপনি আপনার পাশের জনকে দেখতে পাবেন না, সেই জিনিসটা কিন্তু ফিল করবেন। তো যারা প্ল্যান করছেন নর্থ বেঙ্গল কি দার্জিলিংয়ে থাকবেন প্ল্যান করছেন, একদমই না, তাহলে ভিড় ভাড়ে আপনাদের থাকতে হবে। আপনারা এই যে সীমানা বস্তি, লেপচা জগৎ, এই জায়গাগুলোতে কিন্তু হোমস্টেতে থাকুন। এবং বর্তমান দিনে কিন্তু বর্তমান সময়ে পুরো এখানকার অর্থনীতিই কিন্তু এই হোমস্টে ভিত্তিক হয়ে গেছে।
उसको बिस्कुट वगैरह दे এই যে এই বন শুয়োর, এখানে জঙ্গলি শুয়োর বলে, এদেরকে বিস্কুট দেবেন কি যাই দেবেন না কিন্তু শান্তভাবে খেয়ে নেবে, কিছু বলবে না। অ্যাটাকিং অ্যানিম্যালও এটা নয়। এবং থ্যাঙ্কস টু নরবুদা কিন্তু এটা দেখেই আমাদেরকে দাঁড় করালো গাড়িটা। এবং পাশে দেখছেন কুকুরটা কতটা সুইট, বাহ, দুজনের মধ্যে ফ্রেন্ডশিপও রয়েছে। বাইরে কিন্তু খুব ঠান্ডা, হাত কিন্তু জমে যাচ্ছে প্রসেনজিৎ। আর এটা ঠান্ডা হয়ে গেল পুরো একদম। ये जो वो सुअर है ना सर, हाँ। छोटे से यहीं पर रहता है सर। और ये ना यहाँ पर खाना खा के वो जंगल में चला जाएगा सर, 1-2 हफ्ता में फिर आएगा। এই যে জঙ্গলি শুয়োরগুলো আপনারা দেখলেন, এরা কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গলেই থাকে, মাঝে মাঝে এখানে আসে, লোকালয়ে আসে, 1-2 সপ্তাহ থাকে, খায় এখানে, তারপরে কিন্তু আবার জঙ্গলেই চলে যায়। আগে এদেরকে কিন্তু যারা লোকালিটি স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এদেরকে মেরে খেয়ে নিত, যেহেতু লোকাল ফুড হ্যাবিটের মধ্যে এটা পড়ে। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট যবে থেকে এটাকে প্রহিবিট করেছে তবে থেকে কিন্তু এই জিনিসটা আর দেখা যায় না। এখন মোটামুটি এরা আসে, এদেরকে স্থানীয় মানুষজন খাবার টাবার দেয়, তারপরে এরা আবার যে যার মতো চলে যায় জঙ্গলে। এবং এখানে স্থানীয় মানুষজনও কিন্তু আগে জঙ্গলে যেতেন এদের শিকার করার জন্য, মানে এরা আসলেই শুধু এদের শিকার করতো না, স্থানীয় মানুষরাও কিন্তু জঙ্গলে যেত এদের শিকার করার জন্য। কিন্তু বর্তমান দিনে কিন্তু এটা ফরেস্ট ডিপার্টমেন্ট যবে থেকে এটাকে প্রহিবিট করেছে, এই জিনিসটা একদম আর নেই। বিজনবাড়ি টি স্টেশন রাস্তা চা বাগানের, এবং সোজা গেলে একদম কিন্তু ঘুম। যারা চান যে কোনো চা বাগানে গিয়ে তারা ফটোশুট করবে, তারা কিন্তু এটা খুবই একটি ভালো চা বাগান, বিজনবাড়ি টি স্টেট। दार्जिलिंग के अंदर ना सर ये टी स्टेट ना, हाँ, ये 86 है सर टोटल। बिजनबारी, मिरी, ये पंखा वगैरह, नकाईबारी, ऐसा बोलता है ना सर, टिमलिंग वगैरह, ऐसा पूरा टोटल करके आपको 86 कमन है, 6 कमन अलग अलग। अच्छा, आपको यहाँ से सिलगढ़ी तक पूरा चाय बगानी मिलेगा सर। मिरिक के रास्ते से जाइए या तो यहाँ करसंग से जाइए, चाय बगानी से स्टेशन है ना सर। अच्छा, वो पहले वर्ल्ड में सबसे हाइट में था सर। हाँ हाँ, अब यहाँ तो का नहीं वो है। वर्ल्ड हेरिटेज में है सर। वो इसका वहाँ का जो हाइट है 7,407 होगा सर। अभी बाद में चाइना में बना है ना सर, पहले तो चाइना में नहीं था। पहले जब वो भारत ब्रिटिश के अंडर में था ना सर, हाँ, उसी हाँ। टाइम में ये तो बना हुआ था। बना हुआ था। पहले वर्ल्ड हेरिटेज में सबसे हाइट में आता था ये स्टेशन। আমরা ঘুম পৌঁছে গেছি, এবং দাদা এটা বলছেন যে বর্তমানে কিন্তু ঘুম আর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন নয়, এখন চীনে রয়েছে, কিন্তু এটা কিন্তু আগে ছিল। তো বর্তমান সময় আমরা ঘুম শহরে রয়েছি, মিউনিসিপ্যালিটিতে আমরা রয়েছি, অবশ্যই শহর। তাহলে বন্ধুরা এসে গেছি ঘুম স্টেশনে। আমরা এখন রয়েছি ঘুম স্টেশনে, দেখা যাচ্ছে ঘুম স্টেশন একটা হেরিটেজ, আমাদের ব্রিটিশরা বানিয়েছিল, ব্রিটিশ এম্পায়ারের একটা, আমাদের যাকে বলে হিন্দিতে দেন, ব্রিটিশ এম্পায়ারের একটা অবদান এটা। কিন্তু একটু দুঃখ লাগে কি যে এটা আমাদের এককালে হেরিটেজ ছিল, কিন্তু বর্তমানে এটার বিশ্বের সর্বোচ্চ কিন্তু স্টেশন নয়, তবুও ফার্স্ট কিন্তু আমরা বানিয়েছিলাম বিশ্বের সর্বোচ্চ হাইয়েস্ট স্টেশন, রেলওয়ে স্টেশন। প্রসেনজিৎ, কেমন ফিল হচ্ছে একটু বলো বন্ধুদের? খুব এনজয় করছি বিষয়টা। তো এইমাত্র পৌঁছলাম, এবার এদিকটা দেখবো। এই সেই বিখ্যাত ঘুম, বিশ্বাসই হচ্ছে না, বল প্রসেনজিৎ। হ্যাঁ, চল প্ল্যাটফর্মে ওঠ, ঠিক আছে। এখন ঘুমে হাঁটছি, ঘুমের সেই স্টেশন দিয়ে। ছোটবেলায় যখন পড়তাম জিকের বই থেকে বিশ্বের সর্বোচ্চ স্টেশন কি, ঘুম স্টেশন, তখন ভাবতাম তাহলে কি ওখানে আমরা সবাই ঘুমিয়ে যায়, তো যেমন হয় আর কি বাচ্চারা। তো আলাদা একটা ফিলিংস। আমি দার্জিলিং গেছিলাম আগে, তো এখান দিয়ে দার্জিলিং সোজা যেতে হয়, তো এমনি বাই কার গেছিলাম, কার থেকে দেখেছিলাম যে এটা হচ্ছে ঘুম স্টেশন, কিন্তু এইভাবে এটাকে হেঁটে এটাকে ফিল করা, ও মানে আমাদের কত ভালো ভালো জায়গা রয়েছে তাহলে ইন্ডিয়াতে,
মানে ঘোরার মতো কত হেরিটেজ রয়েছে, গোটা বিশ্ব এখানে আসে, ওয়েস্ট থেকে এখানে আসে। তো মানে বিশ্বাসই করতে পারছি না যে এরকম একটা জায়গায় ঘুম স্টেশনে এখন আমরা রয়েছি, একটা হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ একটা। আমরা ঘুম মিউজিয়ামটাকে একটুখানি ঘুরে দেখি। আচ্ছা, ঢুকতেই ফার্স্টে একটা পুরনো ইঞ্জিন আমাদের চোখে পড়ছে। তো এই ডিটেলসটা এখানে লেখা রয়েছে, কি আছে, বিল্ড বাই অরেনস্টাইন এন্ড কোফেল, জার্মানি, ইয়ার 1881। তবে কি ডিটেলস, ইট ইজ কল্ড এ কন্ট্রাক্টরস লোকোমোটিভ। আচ্ছা, খুবই পুরনো ইঞ্জিন, 1881 সালের তৈরি করা এই ইঞ্জিনটা। বাবা, ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি প্রসেনজিৎ। আরে ভাই, কি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, এই সেই ইঞ্জিন 1881 সালে তৈরি করা। ভাবো তখনকার দিনে সেই ইঞ্জিন। এটা মালগাড়ি। এই দেখ, এটা মালগাড়ি, আবার বগি এগুলো। ও দেখ কত ছোট না। হ্যাঁ, এই যে লেখা রয়েছে 7407 ফিট, ঘুম, ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইয়েস ইন্ডিয়া। ও কি সুন্দর। এবং এখানে একটি লেখা রয়েছে ডিটেলস, মানে দেখে না বুকটা একটুখানি গর্বে ফুলে গেল। এটা হচ্ছে 1881 সালের তখনকার দিনের স্টেশনটার ছবি, এবং আপনারা লেখাটা পড়তে পারছেন, কি সুন্দর লেখা রয়েছে। দিস এরিয়া বিলংস টু দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অ্যান্ড ইটস part of the World Heritage Site dedicated to the people of the world, a UNESCO World Heritage Area established 1881. Wow, গর্বে বুকটা ভরে যাচ্ছে। তো আমি আবার ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ইতিহাস আমার কাছে, এবং আলাদা একটা ফিল আসছে। আগেকার দিনে এখান দিয়ে মুখ বাড়িয়ে দেখা হতো যে কেমন ভাবে মানে যে ড্রাইভার নিয়ে হবে দেখতে। এগুলো কিছু ডিটেলসে হয়তো বোঝা যাবে না, কিন্তু স্ট্রাকচারগুলো খানিকটা বোঝা যাচ্ছে। আই থিঙ্ক এইটা হয়তো হবে ব্রেক। আচ্ছা, ব্রেকের লিভারটা এখনো কাজ করে, যাই হোক আমি টানছি না। তো এখান দিয়ে দেখা যেত, আচ্ছা এরকম ভাবে দেখতে হতো কে আসছে সামনে, সামনে কোনো গাড়ি আছে কিনা, মানুষজন আছে কিনা। আর পুরো কিন্তু দেখুন ইঞ্জিনটা খুবই ছোট, মানে বর্তমান দিনের তুলনায় পাহাড়ি অঞ্চলে এখনকার দিনে যে টয় ট্রেনগুলো ছোটে, সেগুলো কিন্তু ছোট। ও এটা হচ্ছে এরকম, বাহ। যদিও এটা কি বলছে, ইঞ্জিনটার নাম হচ্ছে বেবি শিভক, মানে সেবক। আচ্ছা, 1881 সালে বিল্ড হলেও এটা 1999 মানে 1999 সালে রিবিল্ড করা হয়েছে 3 ধারা ওয়ার্কশপে। এই চাকাগুলো আলাদা, দেখ সিস্টেমটাই আলাদা। এবং মনে হচ্ছে 1999 এটা যেহেতু রিবিল্ড করা হয়েছে, হয়তো এটা শোকেসিংয়ের জন্য রিবিল্ড করা হয়েছে, বুঝলি প্রসেনজিৎ? একদম। এটা শো কেসিং এর জন্যই মনে হচ্ছে রিবিলটা করা হয়েছে। এখানে একটা পুরো ডেমো স্টেশনই একটা বানানো হয়েছে। আগেকার দিনের কল ছিল। চালা প্রসেনজিৎ, জল পড়ছে না? আর 200 বছর ধরে চালাচ্ছ, দেখি আমি একটু চালাই, আমি একটু ইতিহাসকে ধরে নিই। আচ্ছা, হ্যাঁ, ডেমো একটা স্টেশন। এবং এই জিনিসটা কি সুন্দর, মানে এরকম করে বাচ্চাদের মতো লাগছে সত্যি। টয় ট্রেন, হ্যাঁ, টয় সব কিছু। ওই যে ওখানে পাহাড়ের ডেমো আছে, পাহাড়ের ডেমো। এবং বন্ধুরা, আমাদের কাছে এটা যতটা মানে মিস্টিসিজম বিয়ার করছে, কিন্তু এখানে যারা লোকাল সাধারণ মানুষ, তারা ট্রেন ধরতে এসছেন প্ল্যাটফর্মে, যেমন আমরা ধরতে যাই। একটা ঘড়িও রয়েছে, 12:29 বাজে। এখানে ট্রেনের টাইম টেবিল দেওয়া রয়েছে, এখানে শপ রয়েছে, ফুড শপ খাওয়ার জন্য। আমাদের কাছে এটা যত মিস্টিসিজম বিয়ার করছে, একটা এত ডিসকোর্স আমরা শুনেছি ঘুম স্টেশন নিয়ে, কিন্তু সাধারণ মানুষের মানে লোকাল বাসিন্দা, তাদের কাছে কিন্তু এটা খুব একটা মানে মানে আমাদের কাছে যেমন এটা রোমান্টিকতা বিয়ার করছে, এটা কিন্তু ওরকম নয় সাধারণ মানুষের, এখানে স্থানীয় বাসিন্দা তাদের জন্য। আচ্ছা, এইখানে যে স্ট্রাকচারটা দেখছি, কলোনিয়াল স্ট্রাকচার, উডেন একটা স্ট্রাকচার, বাহ, ভেরি গুড। এই ট্রেনে উঠতে গেলে, টয় ট্রেনে উঠতে গেলে এখানে রেড চার্টটা আপনাদের জন্য দিয়ে দিলাম বন্ধুরা। এখানে কি বলছে, রিজার্ভ সেকেন্ড সিটিং, মিনিমাম তৎকাল 10, ম্যাক্সিমাম তৎকাল চার্জেস 15, মিনিমাম ডিস্টেন্স ফর চার্জ ইন কিলোমিটার 100। দ্য ডিএইচআর ওয়ার্ল্ড হেরিটেজ, ওয়ার্ল্ড ফেমাস। তার মানে এক কথায় বলতে গেলে গানটা তো গাইতে পারবো না, যেহেতু কপিরাইট পড়ে যাবে। কাস্তো মজা হ্যাঁ রেলাইবা। আচ্ছা, এটা টিকিট কাউন্টার। এবার নেক্সট স্পটে যাওয়া যাক। নমুদ অনেকক্ষণ ওয়েট করছে আমাদের জন্য, সত্যি আমরা দেখে তো মুগ্ধ হয়ে গেছিলাম একদম। ও ঘুম, আর লেখা আছে ঘুম ঘুম ঘুম, altitude 7,407 feet, ঘুম।
সর্বদাও চলে এসেছে আমাদের। আমরা এখন ঢুকে সোজা দার্জিলিং।